সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি প্রথম ক্লাস নিচ্ছি। আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আর্টিকেল। আর্টিকেল এমন একটা জিনিস যেটা আমরা ইংরেজির সকল ক্ষেত্রে আর্টিকেল দরকার হয়। যেমন আমি যদি স্পোকেন ইংলিশের কথা বলি সেক্ষেত্রে আর্টিকেল প্রয়োজন হয়। আমি যদি রিটেন ইংলিশ সেখানেও আর্টিকেল লাগে। সুতরাং এইচএসসি, এসএসসি, জেএসসি সমস্ত ক্ষেত্রে আর্টিকেলের প্রয়োজন হয়। কারণ বাক্যের ভিতরে আমরা সেন্টেন্স ব্যবহার করি আর সেন্টেন্সের ভিতরে নাউন থাকে, নাউনের পূর্বে আর্টিকেল বসে, আবার কখনো বসে না। যদি না বসে তাহলে আর্টিকেলের নিয়ম জানা লাগবে যে এইসব ক্ষেত্রে আর্টিকেল বসে আর এইসব ক্ষেত্রে আর্টিকেল বসে না। সুতরাং আর্টিকেল বসা বা না বসা দুটো বিষয়ই আর্টিকেলের নিয়মের উপর নির্ভর করে। এক কথায় বলতে গেলে বা সেন্টেন্সের ভিতর নাউন, প্রোনাউন, বিভিন্ন পার্টস অফ স্পিচ থাকে। নাউনের পূর্বে আমরা আর্টিকেল ব্যবহার করি, আবার আর্টিকেল ব্যবহার করা নিষিদ্ধ থাকে, যেখানে আর্টিকেল এইসব নাউনের পূর্বে বা এইসব জায়গায় আর্টিকেল ব্যবহার করা যাবে না। সুতরাং আর্টিকেল ব্যবহার করব কি করব না নাউনের পূর্বে বাক্যের ভিতর, সেটার নিয়ম কানুন আর্টিকেলে বিস্তারিত বলা থাকে। আর যদি এই নিয়ম কানুনগুলো আমরা না জানি তাহলে আমাদের স্পোকেনে ভুল হবে, কম্পোজিশনে ভুল হবে। এক আমরা জানি যে এইচএসসি, এসএসসি যে কম্পোজিশন বা রিটেন পার্ট থাকে, ওখানে ফার্স্ট পেপার, এইচএসসি ফার্স্ট পেপার, এইচএসসি সেকেন্ড পেপার, এই দুটো পেপারে প্রায় 40%, মানে 80% মার্ক থাকে। আর 80% মার্কসে রিটেন পার্টে আমাদের কোনো কিছু লিখতে গেলে আর্টিকেলের ব্যবহার অবশ্যই জানতে হবে, তা না হলে ওখানে লেখার ভিতরে ভুল হবে আর সেক্ষেত্রে মার্কস কাটা যাবে। তো আজকের এই ক্লাসটা সকলের জন্যই, যেহেতু প্রথম ক্লাস, সবাই ক্লাসটা একবার দেখতে পারেন, তারপর সিদ্ধান্ত পরে নেওয়া যাবে ক্লাসটা কতটুকু দরকার হতে পারে। ইউটিউবে বিভিন্ন চ্যানেলের ছড়াছড়ি, তো আমি বেশ কটা চ্যানেল দেখলাম। আমি কার সম্পর্কে ব্যক্তিগত কোনো কমেন্টস করতে চাচ্ছি না। তো আমি শুধু এটা বলবো যে বিভিন্ন ক্লাস দেখে কম্পেয়ার করে তারপর হয়তো একটা মানুষ একটা চ্যানেল সম্পর্কে মন্তব্য করা যায়। সো আমি আর্টিকেলে এইচএসসি এবং এসএসসিতে আর্টিকেলের কি গুরুত্ব সেটা আমি একটু ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। এতক্ষণ আমি যা লিখলাম তা নিশ্চয় এতক্ষণে সবাই বুঝে গিয়েছে। সেটা হচ্ছে যে এসএসসি, এইচএসসি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপার 80% মার্ক এইসবে থাকে। এগুলো কি? লেটার, ইমেল, অ্যাপ্লিকেশন, এসে, প্যারাগ্রাফ, টু কমপ্লিট এ স্টোরি, গ্রাফ ডেসক্রিপশন এবং আরও অনেক কিছু আছে এখানে। এই টোটাল যে কম্পোজিশন বা রাইটিং পার্ট, এখানে 80% মার্ক থাকে। এখন কথা হচ্ছে এই সবগুলো লিখতে গেলে এই সব যা আছে এবং আরো ইটিসি ইটিসি মানে আরো আছে, এখানে আরো আছে, নিচে আরো আসবে, সমস্ত কিছু লিখতে গেলে আমাদের সেন্টেন্স লাগে। এই সেন্টেন্সের ভিতরে থাকে নাউন, সেন্টেন্সের ভিতরে অবশ্যই নাউন থাকবে। আচ্ছা, সেই নাউনের পূর্বে এ এন দি বসবে, এই এন দি এগুলা বসাতে হবে। আবার কখনো কখনো বসাতে হবে না, কখনো আর্টিকেলে দি এ এন দি বসাতে হবে, কখনো বসাতে
হবে না। তো আমার এটাও জানতে হবে, এটাও জানতে, বসাতে না হলেও জানতে হবে, বসাতে হলেও জানতে হবে। আর যদি আমি না জানি তাহলে আমার সেন্টেন্স ভুল হবে, আর সেন্টেন্স ভুল হলে টিচার অবশ্যই মার্কস কেটে দেবে। সুতরাং ভালো মার্কস পেতে হলে আর্টিকেলের জ্ঞান এটা একটা ফরজ, এটা অবশ্যই লাগবে, মানে অবশ্য, মানে ম্যান্ডেটরি। সো এবার আমরা যেটা বলতে চাচ্ছি, আমাদের এই ক্লাসটা এইচএসসি, এসএসসি এদের জন্য ফ্রি ক্লাস থাকবে। সারা বাংলাদেশের স্টুডেন্ট যাদের আর্থিক অবস্থা, আর্থিকভাবে প্রবলেম আছে, তারা এই ক্লাসটা ফ্রি, মানে এইচএসসি এসএসসির বিভিন্ন ক্লাস ফ্রিতে দেওয়া হবে। তারা এই ক্লাসগুলো বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে বা ঢাকা থেকে ফ্রিতে করতে পারবে। এবং স্পোকেন ইংলিশের আমাদের আলাদা প্রোগ্রাম আছে, ফ্রি প্রোগ্রাম আছে, পেড প্রোগ্রাম আছে। পাশাপাশি মেডিকেল ভর্তি পরীক্ষার যে ইংলিশ, সেটাও আমরা হয়তো অল্প কিছুদিনের ভিতরে অ্যাড করতে যাচ্ছি। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি। হোয়াট ইজ অ্যান আর্টিকেল? গিভ মি এ বুক, আমাকে একটি বই দাও। গিভ মি দি বুক, আমাকে বইটি দাও। তো এখানে এখানে বুক লিখেছি, এখানে বুক লিখেছি, বুক বুক। এখানে এ, এখানে দি। সো একই শব্দ, কিন্তু এক জায়গায় এ বসলো, আরেক জায়গায় দি বসলো। কেন বসলো সেটা হচ্ছে আমাদের বুঝতে হবে। সেই প্রশ্নের উত্তর আমাদের আর্টিকেলের নিয়ম বলে দেবে। এখানে আমাকে একটি বই দাও, এটা হচ্ছে অনির্দিষ্ট। অনির্দিষ্ট মানে নির্দিষ্ট না, মানে আমি নির্দিষ্ট কোনো বইকে বোঝাচ্ছে না, যে কোনো একটি বই দিলেই হবে। এ বিষয়ে কোনো, যে কোনো একটা বই, কোনো আপত্তি থাকে না। আর যদি বলি যে বইটি দাও, তা আমি যে বইটি চেয়েছি, যাকে বললাম যে বইটি দাও, যাকে কথাটা বলা হলো যে বইটি দাও, সে জানে আমি কোন বইটির কথা বলছি। কোন বইটি মানে নির্দিষ্ট, 100% নির্দিষ্ট। সুতরাং এখানে বোঝা যাচ্ছে যে এখানে একই শব্দের পূর্বে কখনো এ বসে, কখনো দি বসে, কখনো এন বসে। কেন বসে, কিভাবে বসে, এই যে বিস্তারিত নিয়ম, সেটা আমরা কোথায় পাবো? সেটা আমরা পাবো আর্টিকেলে। তো আর্টিকেল, একটা প্রশ্ন এখানে একটা প্রশ্ন আসে, আর্টিকেল তো
তো 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, এডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এরকম 8 প্রকার। তো আর্টিকেল কোনটার ভিতরে পড়ে? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর্টিকেলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন? এটা নাউনের আগে বসে, আর নাউনের আগে যেটা বসে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সুতরাং আমরা বুঝতে পারলাম যে আর্টিকেল বলতে আমরা বুঝি এ এন ডি, এই তিনটা কে আমরা আর্টিকেল বলি। এখন এগুলো কোন কোন সিচুয়েশনে কার কার পূর্বে ব্যবহৃত হয় সেগুলো আমরা একটু পরে আলোচনা করব। আর্টিকেল মূলত দুই প্রকার, বা প্রধানত দুই প্রকার। সেটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল এ এবং এন, আর হচ্ছে ডেফিনিট আর্টিকেল ডি। আর্টিকেলের এটাকে বাংলায় আমরা বলি পদশ্রিত নির্দেশক। পদশ্রিত এটা বাংলা হচ্ছে পদশ্রিত নির্দেশক। এখন এটাকে আমরা বাংলায় বলবো অনির্দিষ্ট। তাহলে কাইন্ডস অফ আর্টিকেল মূলত দুই প্রকার। একটা হচ্ছে অনির্দিষ্ট আর্টিকেল, ইংলিশ হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, হচ্ছে ডেফিনিট আর্টিকেল, হচ্ছে নির্দিষ্ট আর্টিকেল। এখন আমরা বাক্যের ভিতরে এক্সাম্পল দিয়ে এটা পরিষ্কার করব কিভাবে নির্দিষ্ট এবং কিভাবে অনির্দিষ্ট হয় আর্টিকেল।
এখানে আমরা একটা বাক্য লিখেছি যে বাক্যটার ভিতরে অনির্দিষ্ট এবং নির্দিষ্ট আর্টিকেলের পরিষ্কার ধারণা দেয়া হয়েছে। yesterday করিম gave me a book. I am reading the book today. yesterday গতকালকে করিম আমাকে একটি বই দিয়েছিল, আমি বইটি আজকে পড়ছি। তো প্রথম বাক্যে আমরা এ বসিয়েছি কেন? একটি বই দিয়েছিল, অনির্দিষ্ট, আমি বইটিকে নির্দিষ্ট করতে পারছি না, যে কোনো একটা বই সে আমাকে দিয়েছিল। ওই বইটা দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সেটা আমার কাছে অপরিচিত ছিল, বইটা আমি চিনি না, জানি না একটা বই সে আমাকে দিয়েছে, বইটা আমি আগে পড়িনি, আমার কাছে অনির্দিষ্ট। বইটা তার কাছে নির্দিষ্ট কিন্তু আমার কাছে অনির্দিষ্ট, এই জন্য আমি বলেছি এ বুক। তার কাছে দি হতে পারে কিন্তু আমার কাছে সেটা দি না, আর কথাটা আমি বলেছি। yesterday করিম gave me, এই যে একটা মি আছে এখানে, বইটা আমাকে দিয়েছিল, বক্তব্য হচ্ছে আমার কাছে বইটা অনির্দিষ্ট, সহজ কথা। করিমের কাছে বইটা নির্দিষ্ট হতে পারে কিন্তু বক্তব্য তো আমি দিচ্ছি, সুতরাং এখানে আমার কথা বলতে হবে যে করিম গেভ মি, আমাকে দিয়েছিল একটি বই, আমাকে একটি বই দিয়েছিল, এটা আমার কাছে অনির্দিষ্ট, বইটা আমার কাছে অনির্দিষ্ট। আই এম রিডিং দ্য বুক, আমি বইটি পড়ছি, এখন আমার কাছে নির্দিষ্ট, এখন তারও কাছে নির্দিষ্ট, কারণ তার কাছে আগে থেকে নির্দিষ্ট, আর টুডে এই বইটা আমার কাছে নির্দিষ্ট। সুতরাং দেখা গেল যে একই শব্দ বুক, বুক, এই যে বুক, এই যে বুক, বুকের পূর্বে এ বসেছে, আবার বুকের পূর্বে দি বসেছে। এ এখন বি হয়ে গিয়েছে, এ আর এ নেই, এ আর এ নেই, এ হয়ে গিয়েছে দি। গতকাল কে ছিল, আজকে এটা দি হয়ে গিয়েছে। গতকালকে বই 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 বইয়ের মতো রয়ে গেছে। সুতরাং এই যে একটা ফ্যাক্টর, এই যে একটা ঘটনা, যে আমরা কোথায় এ ব্যবহার করব, কোথায় দি ব্যবহার করব, যখন অনির্দিষ্ট তখন কি, তখন হচ্ছে এ, আর যখন নির্দিষ্ট তখন হচ্ছে গিয়ে দি। দ্যাটস ইট। কোন কোন নাউন এর পূর্বে আর্টিকেল ব্যবহার করা হয়?
এখানে এতক্ষণ যা লিখলাম নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আমি কি বলতে চাচ্ছি। আই হ্যাভ ক্যাট, আমার বিড়াল আছে। দি আয়রন ইজ ভেরি ইউজফুল, দি রাফি ইজ মাই ফ্রেন্ড, দি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এই চারটি বাক্যে ভুল লিখেছি আমি। চারটি বাক্য ভুল। কেন ভুল? চারটি বাক্য যে বললাম ভুল কেন? কারণ এখানে আর্টিকেলের ব্যবহার আমি সঠিকভাবে দেখাইনি, এই জন্য ভুল। আর সঠিক বাক্য যেগুলো হবে সেগুলো আমি পাশাপাশি লিখে দিয়েছি। এটা ভুল বাক্য, এটা সঠিক বাক্য, এটা ভুল বাক্য, এটা সঠিক, এটা ভুল, এটা সঠিক, এটা ভুল, এটা সঠিক। এই যে ভুল আর সঠিক কেন? এটা হচ্ছে আর্টিকেল। যেমন এ ক্যাট, এটা কি? ক্যাট। আই হ্যাভ এ ক্যাট, আমার একটি বিড়াল আছে। এখানে এ বসেছে, সুতরাং এ বাক্যটি ভুল, এই বাক্যটিও ভুল। দি আয়রন ইজ ভেরি ইউজফুল, এখানে আয়রন ইজ ভেরি ইউজফুল, এই বাক্যটি সঠিক। দি রাফি ইজ মাই ফ্রেন্ড, রাফি ইজ মাই ফ্রেন্ড, এখানে দি হবে না। দি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে দি হবে না, দি হবে না, এখানে দি হবে না, এখানে দি হবে না, এখানে একটা এ বসাতে হবে। সুতরাং এখানে ক্যাট হচ্ছে গিয়ে কমন নাউন, তারপরে আয়রন, আয়রন কি? আয়রন হচ্ছে প্রপার নাউন, প্রপার নাউন। রাফি হচ্ছে, সরি, আয়রন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ভুল বললাম, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট, এ বি অ্যাবস্ট্রাক্ট। রাফি, রাফি হচ্ছে প্রপার নাউন। অ্যান্ড অনেস্টি, অনেস্টি হচ্ছে, সরি আমি ভুল বলেছি, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল। আয়রন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, রাফি হচ্ছে প্রপার নাউন, আর এখানে অনেস্টি, অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমরা এতক্ষণ বুঝে গেলাম যে এখানে কমন নাউনের আগে বসছে এই আয়রন, যেটা এটা ক্যাট হচ্ছে কমন নাউন, এর আগে এ বসছে আয়রন প্রপার নাউন, রাফ, সরি, এখানে আয়রন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, রাফি হচ্ছে প্রপার নাউন, অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল বসে না, প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না, ম্যাটেরিয়াল নাউনের আগে আর্টিকেল বসে না, শুধুমাত্র কমন নাউন যেটা আছে এই কমন নাউনের আগে আর্টিকেল বসে, বাকি নাউনগুলোর আগে আর্টিকেল বসে না। এবং এগুলো হচ্ছে সাধারণ নিয়ম, এর ব্যতিক্রম নিয়ম আছে যেগুলো আমরা পরবর্তীতে দেখাবো যে কোথায় কোথায় ব্যতিক্রম হয়। তো সাধারণভাবে আমরা বলতে পারি যে শুধুমাত্র কমন নাউনের আগে আর্টিকেল বসবে এবং অন্যান্য নাউনের আগে আর্টিকেল বসবে না, এটা হচ্ছে সাধারণ নিয়ম।
এখানে চারটি বাক্য আমরা বলেছি। আই সি এ বার্ড, হি ইজ ইটিং অ্যান অ্যাপেল, হি লস্ট এ পেন, হি নিডস অ্যান আমব্রেলা। এখানে এখানে এ বসেছে এন, এ, এন। এটা আমাদের এ বা এন ব্যবহার করে প্রথম নিয়ম। প্রথম নিয়মে আমরা বলেছি যে ভাওয়েল আর কনসোনেন্ট। এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা অক্ষর হচ্ছে ভাওয়েল, আর বাকিগুলো হচ্ছে বি, সি, ডি, এফ, জি, জেড পর্যন্ত ওগুলো হচ্ছে কনসোনেন্ট। একটি শব্দের আগে যখন কনসোনেন্ট দিয়ে শুরু হবে সেখানে এ বসবে, আর যেখানে ভাওয়েল দিয়ে শুরু হবে, অ্যাপেল, অ্যাপেল শুরু হয়েছে এ দিয়ে, এ হচ্ছে ভাওয়েল, আর ভাওয়েল থাকলে এখানে এন হবে। পেন, পেন, পি হচ্ছে কনসোনেন্ট, পি কি, পি হচ্ছে কনসোনেন্ট, আর কনসোনেন্ট থাকলে সেখানে এ হবে। আবার আমব্রেলা, ইউ, ইউ কি, ইউ হচ্ছে ভাওয়েল, ইউ হচ্ছে ভাওয়েল, ইউ কি, ইউ হচ্ছে ভাওয়েল, আর ভাওয়েল থাকলে সেখানে এন হবে। সুতরাং প্রথম নিয়মে আর্টিকেলের যে সর্বপ্রথম নিয়ম যেটা আমরা বলি সেটা হচ্ছে একটি শব্দ যদি ভাওয়েল, একটি শব্দের প্রথম অক্ষর যদি ভাওয়েল হয় তাহলে আমরা এন বসাবো, আর যদি একটি শব্দের প্রথম অক্ষর কনসোনেন্ট হয় তাহলে আমরা এ বসাবো। সহজ কথা। রোল নাম্বার 2, সেটা হচ্ছে এ ক্যাট লিভস অন মিল্ক। একটা বিড়াল দুধ খেয়ে বাঁচে। নো, একটা বিড়াল না, বিড়াল দুধ খেয়ে বাঁচে। এখানে যদি আমি এ লিখেছি, এ মানে এক, নাও একটা না, একটা দিয়ে সমস্ত বিড়ালকে বোঝানো হচ্ছে। সো এ ক্যাট মানে অল ক্যাট। এ ক্যাট লিভস অন মিল্ক, পৃথিবীর সমস্ত বিড়ালকেই দুধ খেয়ে বাঁচা লাগে, অবশ্যই দুধ যদি সে পায় তাহলে। কিন্তু সাধারণভাবে আমরা দুধ, আমরা যেমন ভাত খেয়ে বাঁচি, বিড়াল সেরকম দুধ খেয়ে বাঁচে। লিভস অন। সো কমন নাউন, ক্যাট হচ্ছে কমন নাউন। এই ক্যাট হচ্ছে কমন নাউন। এই কমন নাউন দিয়ে যখন জাতি বোঝানো হয়, সেই জাতি বোঝানোর ক্ষেত্রে আমরা এ ব্যবহার করব, এ ক্যাট। একইভাবে এ ম্যান মাস্ট বি এডুকেটেড, একজন লোককে অবশ্যই শিক্ষিত হওয়া লাগবে। এখানে একজন লোক বোঝাচ্ছে না যে সব মানুষকে শিক্ষিত হওয়া লাগবে, মানুষ জাতিকে বোঝানো হচ্ছে, এই অর্থে আমরা এ ব্যবহার করেছি।
আমি আবার বলছি, এ ক্যাট লিভস অন মিল্ক। এ ক্যাট, দুধ, একটা বিড়াল দুধ খেয়ে বাঁচে, তার মানে একটা বিড়াল বাঁচে না, সমস্ত বিড়াল দুধ খেয়ে বাঁচে। এখানে যদিও আমি এ ব্যবহার করেছি, এ ক্যাট মানে হচ্ছে অল ক্যাট, আর এখানে ব্যবহার করেছি এ ম্যান। এ ম্যান মানে অল মেন, সমস্ত মানুষ। সুতরাং এ ম্যান মাস্ট বি এডুকেটেড, সমস্ত মানুষকে শিক্ষিত হওয়া লাগবে। আর এ ক্যাট লিভস অন মিল্ক, বিড়াল দুধ খেয়ে বাঁচে, শুধু একটি বিড়াল দুধ খেয়ে বাঁচে বিষয়টা সেরকম না, সমস্ত বিড়ালই দুধ খেয়ে বাঁচে। সো এক কথায় কমন নাউন এর পূর্বে এ বসবে জাতি বোঝাতে, দ্যাটস ইট। এখানে আমি বলেছি হাফ শব্দটার আগে এ বা এন বসে। আই ওয়ান্টেড এ হাফ হলিডে, আমি আধা বেলা ছুটি চেয়েছিলাম। এই এখানে হাফ আছে, হাফ শব্দের পূর্বে এ বসে। এখানে হাফ আছে, হাফ শব্দের পূর্বে এ বসে। একইভাবে বলতে পারি, 5.5 মাইলস, এর বাংলা অর্থ হচ্ছে 5.5 মাইল। 5.5, 4 নম্বর নিয়মটা হচ্ছে যে কিছু ফ্রেজ আছে যেগুলোর পূর্বে আমাদের এ বসে। যেমন কিছু ফ্রেজ আছে যেগুলোর পূর্বে এ বসে, এ গ্রেট, কিছু ফ্রেজ আছে যেগুলোর পূর্বে দি বসে, এ গ্রেট ডিল অফ, এ গ্রেট ম্যানি, এ লট অফ। এই তিনটা ফ্রেজ বা আরো এই জাতীয় আরো কিছু ফ্রেজ আছে যেগুলোর পূর্বে আমরা এ বসাই। এই তিনটার অর্থ হচ্ছে প্রচুর বা অনেক। এ গ্রেট ডিল অফ বুকস, এ গ্রেট মেনি নাউন বসাতে হবে, এ লট অফ মানি। সো এখানে আমরা এ বসেছি, এখানে আমরা এখানে আমরা এ বসিয়েছি।
সাধারণত এই প্রেসগুলোর আগে এ বা এন, এন না সরি, এখানে এ ব্যবহার হবে। এটা হচ্ছে 4 নম্বর রুল। এতক্ষণ আমরা যা লিখলাম সেটার ব্যাখ্যা হচ্ছে 5 নম্বর নিয়ম, দাম অনুপাত হার, এরকম সেন্স বোঝানোর জন্য আমরা এ ব্যবহার করব। যেমন ম্যাঙ্গো সেল 20 টাকা এ কেজি, 20 টাকা কেজি দরে আম বিক্রি হয় বা হচ্ছে। সেখানে আমরা দাম বোঝাচ্ছি, 1 কেজি আমের দাম 20 টাকা, 2 কেজি আমের দাম 40 টাকা। তো আমরা দাম বোঝাচ্ছে বা দর বোঝাচ্ছে। সুতরাং এটা পরিষ্কার যে দাম বা দর বোঝানোর জন্য এখানে আমরা বলতে পারতাম যে এর পরিবর্তে পার কেজি, পার মানে প্রতি, কিন্তু আমরা এই পার ব্যবহার করিনি। ব্যবহার করলে শুদ্ধ হবে, বাট আমরা এ দিয়ে পারের কাজটা সেরে নিয়েছি। একইভাবে মাই কার রানস 200 কিলোমিটারস এ আওয়ার, প্রতি ঘন্টায় আমার গাড়িটা 200 কিলোমিটার চলে। সো প্রতি ঘন্টায় 200 কিলোমিটার চলে। এখানে আমি হার বুঝিয়েছি রেট, রেট হচ্ছে 200 কিলোমিটারস, এখানে আমি এ বুঝিয়েছি মানে পার। একইভাবে গিভ দ্য মেডিসিন টু ইয়োর মাদার 3 টাইমস এ ডে, এখানে অনুবাদ বোঝানো হয়েছে দিনে 3 বার তোমার মাকে ওষুধ দাও। তো এই জাতীয় দাম অনুপাত হার বোঝানোর জন্য আমরা এ ব্যবহার করতে পারি।
এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা এ ব্যবহার করি, যেমন হোয়াট এ ফুল আই এম, সাচ এ ফাইন পিকচার, হাউ বিউটিফুল এ বার্ড। আমরা যখন সেন্টেন্সের প্রকারভেদ পড়ব সেখানে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স সম্পর্কে জানতে পারবো। এই ক্লাসে এক্সক্লেমেটরি সেন্টেন্স সম্পর্কে বিস্তারিত বলার আপাতত কোনো দরকার নেই। তো এতক্ষণ যে আলোচনা করলাম সেটা হচ্ছে আর্টিকেল নিয়ে। এটা আমাদের পার্ট 1, এরপরে পার্ট 2 বা পার্ট 3 আসবে সিরিয়ালি। তো এই আর্টিকেলের ক্লাসে আমরা আলোচনা করেছি এ বা এন এর ব্যবহার। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী আলোচনায় অগ্রসর হব। যদি এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখা হয় তাহলে পরবর্তী ক্লাসটা অবশ্যই সুবিধা হবে। তো আজকের ক্লাস কেমন লাগলো সেটা মন্তব্য করে জানানোর দরকার আছে। তো আমি মন্তব্যের অপেক্ষায় থাকলাম। আমার পরবর্তী ক্লাস আরও সুন্দর হবে এটা আশা করছি। যারা মেডিকেলে ভর্তি পরীক্ষা দেবে বা ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেবে, ইংলিশ প্রয়োজন, তারা আমার সঙ্গে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারো। আর যারা অন্যান্য যারা যারা আসলে স্টুডেন্ট না, স্টুডেন্ট ছাড়া অনেকে আছেন যারা আসলে অ্যাকচুয়ালি স্টুডেন্ট না, অনেক সিনিয়র বয়স্ক মানুষ হয়তো এটা দেখছেন, অনেক বাচ্চারাও দেখছে, তাদের উদ্দেশ্য হচ্ছে যারা স্পোকেন ইংলিশ শিখতে চায়। আমি স্পোকেন ইংলিশের সিরিয়াল ভিডিও বানাবো, অসংখ্য স্পোকেন ইংলিশের উপর ভিডিও থাকবে। তো সেগুলো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকে তাহলে সেটা আপনার সহজে আমার ভিডিওগুলো পেতে পারবেন। না যদি সাবস্ক্রাইব না করেন তাহলে তো আপনার ভিডিও পাবেন না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি।